আজকে টুলু মণ্ডল হাইকোর্টে এসেছিল, বিষয়টা একটু খোলাসা করে বলুন। ব্যাপারটা হচ্ছে যে টুলু মণ্ডল আজকে হচ্ছে যে উম, মানে হচ্ছে তিনি কারোর মাধ্যমে হাইকোর্টে একটা আবেদন করেছেন, হ্যাঁ, মামলা করেছেন যে তার যে সম্পত্তি, সেই সম্পত্তি যাতে বাজেয়াপ্ত না হয়। আমি বলতে চাই যে এই লোকগুলো তৃণমূলের কালচারটাকে এখনো ভুলতে পারছে না। আমি জানি না এই মামলা কি অর্ডার হবে, আমি সেটা জানি না, কিন্তু তৃণমূলের কালচারটা ভুলতে পারছে না। চোরাই মাল, লোকের পকেট কাটা, ঝাড়া পয়সা, ঠিক আছে। এবং ওইখানে কিভাবে কাজ হয় আমি আপনাকে আগে এটা ছোট্ট করে বুঝিয়ে বলি। বীরভূমে কিভাবে কাজ, আমার কাছে অন্য মক্কেল রয়েছে, সেই জন্য আমি বলছি। বীরভূমে একটা জায়গা রয়েছে, কিছু জায়গা রয়েছে যার মাটির নিচে পাথর পাওয়া যায়, যে পাথরগুলো পরে মডিফাই করে, আপনারা জানেন, বাড়ি বা রিপেয়ারিং এর জন্য, কনস্ট্রাকশনের জন্য স্টোন চিপস বলে যেটাকে আমরা বলি, সেই স্টোন চিপস হিসাবে কাজে লাগে। তো সেইগুলো বীরভূমের বেশ কিছু জায়গায় মাটির তলায় পাওয়া যায়। এর জন্য, এই পাথর তোলার জন্য পারমিশন নিতে হয় বিএলআরওর কাছ থেকে, ঠিক আছে। ওখানকার ব্যবসায়ীরা কি করে জানে যে বিএলআরও পারমিশন নিলে সরকারিভাবে অনেক টাকা ট্যাক্স পড়ে যায়। ওখানকার লোকগুলো কি করে, ওখানে যারা ওখানে বড় বড় ব্যবসায়ী, এই টুলু মণ্ডলের মতো চোরচিটিংবাজ ব্যবসায়ী আছে, তৃণমূলের আমলে ফুলে ফেপে উঠেছে, তারা কি করে, সাধারণ যারা গ্রামের মানুষ রয়েছে, যাদেরও বাড়ি মানে বাড়ি বা ধরুন জমির নিচেই পাথর রয়েছে, তাদের সঙ্গে লিজ এগ্রিমেন্ট করে নেয় 50 বছর, 60 বছর, 100 বছর। তাদেরকে লোভ দেখিয়ে একটা পয়সা দিয়ে দেয়। পয়সা দিয়ে এবার মেশিন ফিট করে সেখান থেকে পাথর তুলতে শুরু করে, এবং পাথর তুলে সেইগুলোকে প্রসেসিং করে বিভিন্ন জায়গায় বিক্রি করতে শুরু করে। এই টুলু মণ্ডলরা এইভাবেই সাধারণ মানুষকে চিটিংবাজ বানিয়ে এবং পুলিশের সাহায্যে, এবং কোনো কোনো জায়গায় আবার বিডিও বিএলআরওর মদতে কোটি কোটি টাকা রোজগার করেছে। একটা পাথরের ব্যবসায়ী, ঠিক আছে, সে যদি বৈধভাবে ব্যবসা করে, তার বাড়ি থেকে এতগুলো সোনার বিস্কুট উদ্ধার হতে পারে, এত হাজার হাজার, 200-র ওপরে 200-300 কোটি টাকা কোথার থেকে আসছে। এবং হাস্যকর বিষয়, আসতেই পারে যে কেউ কোর্টে, হাস্যকর বিষয়, আজকে কোর্টে দুটো হাস্যকর বিষয় আমি দেখলাম। এই টুলু মণ্ডল এসছে প্রোটেকশনের জন্য, তার জমি জায়গা বা তার সম্পত্তি যাতে বাজেয়াপ্ত না করতে পারে, একটা তদন্তকারী সংস্থা করছে, তার আবার তার উপরে প্রোটেকশনের জন্য, ঠিক আছে। আর আরেকজন, মানে সেই বড়, কি বলবো ওকে, এখন তো আর বলার কোনো ব্যাপার নেই, একটা বড় জাম্মুমান, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তার মানে হচ্ছে তার পরিচয়, ঠিক আছে। তার নাকি চোখের অপারেশন দেশের কোনো ডাক্তার করতে পারবে না। হাইকোর্ট তাকে বলছে বারবার এসএসকেএমে যেতে, হাইকোর্ট তাকে বলছে দেশের বড় বড় চোখের ডাক্তারদের দেখাতে, দেশে নাকি কোনো ডাক্তার নেই তার চোখের অপারেশন করতে পারবে না, তাকে আমেরিকাতে যেতেই হবে। সুপ্রিম কোর্টে চলে গেছিলেন বাবু, সুপ্রিম কোর্ট মামলা ফেরত দিয়েছে, হাইকোর্ট মামলা আবার শুনেছে, শুনে বলেছে যে তোমার যদি ভরসা না থাকে, বিদেশে যাওয়ার কোনো জায়গা নেই, পাসপোর্ট দেওয়া হবে না, বিদেশে যাওয়া যাবে না। উনি বোধহয় ভুলে গেছেন যে উনি একটা সময় যা খুশি তাই করে বেরিয়েছেন, আর জমানাটা ওনার ছিল বলে তখন কোর্টের অর্ডার মান্যতা না দিলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন আর সেটা করা যাবে না। সুতরাং এই যে, মানে তাদের এই যে উদ্ধত্ত, বা তাদের এই যে, মানে মানুষের সঙ্গে যে, কি বলবো, বেইমানি, এইগুলো এখনো তারা করে যেতে চাইছে, এবং এখনো পর্যন্ত তারা ভাবছে যে মানুষ তাদের উপরে ভরসা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি এটা মনে করি যে এই নেতা মন্ত্রী যারা রয়েছে আমাদের দেশে, তথাকথিত, বিশেষ করে এই তৃণমূলের নেতা মন্ত্রীগুলো, যারা বলতো, যার দিদি বলতো আমি হাইকোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, কোনো অর্ডার টর্ডার মানি না, আমি এসব অর্ডার মানি না, ঠিক আছে, আজকে তার ভাইপোকে, মানে কার্যত হাইকোর্টকে সে বুড়ো আঙুল দেখাচ্ছে, সুপ্রিম কোর্টকে সে বুড়ো আঙুল দেখাচ্ছে। আমি বলতে চাই, আমি জানি না মানে বিচারপতিরা এত তার বিরুদ্ধে কেস, কিসের তাকে এত রক্ষা কবচ দিয়ে কেন বাইরে রাখা হচ্ছে। খুব তাড়াতাড়ি তাকে জেলের ভাত খাওয়ানো উচিত এবং জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। অনেকগুলো কেস তার বিরুদ্ধে রয়েছে, ঠিক আছে। একটা সাধারণ মানুষের বিরুদ্ধে এর হাফ কেস থাকলে এতদিন তাকে 10 বছর জেল কাটতে হতো, তার ক্ষেত্রে কেন হবে না, কিসের জন্য তাকে ছাড় দেওয়া হচ্ছে, এটা কিন্তু জনগণ জানতে চায়। এবং আমি মনে করি যে দ্রুত তার বিচার প্রক্রিয়া শেষ করে তাকে যতদিন সম্ভব তাকে জেলের ভেতর রেখে সাজা দেওয়া উচিত।